হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর যে পদার্থের ভৌত এবং রাসায়নিক ধর্মসমূহ চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টার থেকে অর্থাৎ পর্যায় সারণী যেটা, সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা 3 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা আলোচনা করেছিলাম মেন্ডেলিভের পর্যায় সারণী, ঠিক আছে। অর্থাৎ মেন্ডেলিভের যে পর্যায় সারণী সেটা কীভাবে এলো বা তিনি কীভাবে সাজিয়েছিলেন, যে পর্যায় সারণীটা তৈরি হয়েছিল সেটা কীভাবে তৈরি হয়েছিল এবং তার ফলে মানে যেটা 44 বছর ধরে চলেছিল, মানে ফলো করেছিল। তারপরে বিভিন্ন বিজ্ঞানীরা এলো, আসার পরে কী হলো, আসার পরে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট এলো, এক্সপেরিমেন্ট আসার পরে মেন্ডেলিভের পর্যায় সারণীটার অনেক ভুল দেখা গেল আর কি। তো এই যে ভুল দেখা গেল অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি, সেই ত্রুটিগুলি কী কী ছিল? সেই ত্রুটিগুলির মধ্যে যেমন ছিল যে আইসোটোপের তিনি মানে ঠিকঠাকভাবে বলতে পারেননি, তাই তো। অর্থাৎ আইসোটোপ যেগুলো ছিল সেই আইসোটোপ নিয়ে তিনি সঠিক ধারণা দিতে পারেননি। অর্থাৎ আইসোটোপ তখন আবিষ্কার হয়নি, ঠিক আছে। অর্থাৎ মেন্ডেলিভ যখন এসেছিলেন তখন কী ছিল, মেন্ডেলিভের সময় আইসোটোপের আবিষ্কার হয়নি। তো এই যে আইসোটোপগুলো রয়েছে, ঠিক আছে, আইসোটোপের ক্ষেত্রে একটা আমরা কি জানি যে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা অনেকগুলো আইসোটোপ পাই, তাই তো। অর্থাৎ অনেকগুলো বলতে গেলে 3টে আইসোটোপ পাই। একটা হচ্ছে কি পোট্রিয়াম, ডয়ট্রিয়াম আর ট্রাইট্রিয়াম, ঠিক আছে। অর্থাৎ 1H1, 1H2, ঠিক আছে, 1H2 আর হচ্ছে কি 1H3। তো এই যে 3টে আইসোটোপ পাওয়া গেল, তো মেন্ডেলিভ এই নিয়ে কোনো ধারণা দিতে পারেনি। অর্থাৎ এই যে 3টে আইসোটোপ, তাদের ভর সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক একই। অর্থাৎ আইসোটোপ কাকে বলা হয়? আইসোটোপ হচ্ছে কি যাদের পারমাণবিক ক্রমাঙ্ক একই থাকবে, অর্থাৎ প্রোটন সংখ্যা একই থাকবে, কিন্তু এই যে এটাকে বলা হয় উপরে যেটা থাকে এটা হচ্ছে কি ভর সংখ্যা, ঠিক আছে। অর্থাৎ ভর সংখ্যা আলাদা যদি হয় তখন সেটাকে কী বলা হয়? আইসোটোপ বলা হয়, ঠিক আছে, আইসোটোপ। তো এই যে আইসোটোপ আবিষ্কার হলো, আইসোটোপ আবিষ্কার হওয়ার পর এই যে একটা মৌলের অনেকগুলো আইসোটোপ খুঁজে পাওয়া গেল, এর ফলে মেন্ডেলিভের যে পর্যায় সারণীটা ছিল তিনি তখন কোনো রকম ধারণা দিতে পারেননি যে এই আইসোটোপগুলোকে রাখা হবে কোথায়, ঠিক আছে। অর্থাৎ হাইড্রোজেনকে রাখা হলো, ঠিক আছে, কিন্তু এই বাকি দুটোকে রাখা হবে কোথায়, এই নিয়ে তিনি কোনো ধারণা দিতে পারেননি। এভাবেই কী হলো, মেন্ডেলিভের পর্যায় সারণীটা ভুল হয়ে গেল। তারপরে হচ্ছে যে হাইড্রোজেনের অবস্থান, হাইড্রোজেনকে কোথায় কোথায় রাখা হয়েছে 1 নম্বরে। অর্থাৎ হাইড্রোজেনের অবস্থান নিয়ে তিনি সঠিকভাবে বলতে পারেননি। অর্থাৎ তিনি কী করেছিলেন, তিনি করেছিলেন যে 1 নম্বর এ এবং 7 নম্বর বিতে যে হ্যালোজেন মৌলগুলো রয়েছে সেই হ্যালোজেন মৌলগুলোর সাথে কী করেছিলেন, তিনি হাইড্রোজেনকে অবস্থান করেছিলেন। অর্থাৎ এই যে 1 নম্বর এতে কেন রাখা হয়েছিল, অর্থাৎ 1 নম্বর এতে রাখার কারণ ছিল যে এই যে 1 নম্বর এ যে সমস্ত মৌলগুলো থাকে সেগুলোকে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়, ঠিক আছে। অর্থাৎ ক্ষার ধাতু বা মৌল বা ক্ষার ধাতু বলা হয়, যে 1 নম্বর শ্রেণীতে। অর্থাৎ আমরা বলবো এগুলো যে বলবো যে ক্ষার ধাতু কী, তারপরে যে হ্যালোজেন মৌল কী, সেগুলো বলবো একটু পরে। তো এই যে 7 নম্বর বিতে কী থাকে, হ্যালোজেন মৌল থাকে, ঠিক আছে। তো এই যে হ্যালোজেন মৌলের মতো, অর্থাৎ এই যে হাইড্রোজেনের অবস্থান কী, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কী পাই, একটাই পারমাণবিক ক্রমাঙ্ক, অর্থাৎ প্রোটন সংখ্যা কী হয়, প্রোটন সংখ্যা 1 হয়। অর্থাৎ এটা কোথায় অবস্থান করে, এটা অবস্থান করে 1 নম্বর শ্রেণীতে এবং 1 নম্বর পর্যায়ে, এবং এর যোজ্যতা কত, যোজ্যতা হচ্ছে 1। বেশ, তাহলে যোজ্যতা কত হচ্ছে, যোজ্যতা হচ্ছে 1। তাহলে এই যে যোজ্যতা 1 হওয়ার কারণে কী হচ্ছে, 1 নম্বর পর্যায় সারণীতে যে 1 নম্বর শ্রেণীটা রয়েছে সেই 1 নম্বর শ্রেণীতে যতগুলো মৌল থাকে তাদের যোজ্যতা কী হয়, 1 হয়, ঠিক আছে। অর্থাৎ সে কী করে, একটা ইলেকট্রন দান করে দিয়ে বা একটা ইলেকট্রন গ্রহণ করে হিলিয়ামের মতো আচরণ করে। অর্থাৎ হিলিয়াম কি একটা নিষ্ক্রিয় গ্যাস। মেন্ডেলিভের সময় কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের কোনো অস্তিত্ব ছিল না, অর্থাৎ তিনি জায়গা রেখে দিয়েছিলেন ফাঁকা, কিন্তু কোনো অস্তিত্ব ছিল না। এবার এই যে রাসায়নিক সক্রিয়তা, যোজ্যতা 1, এই সমস্ত তড়িৎ ধনাত্মকতা, অর্থাৎ এরা সবসময় পজিটিভ আধান দেখায়, ঠিক আছে। তো এই যে পজিটিভ আধান, অর্থাৎ এই যে তড়িৎ ধনাত্মকতা, এই সমস্ত কারণেই কী করা হয়েছিল, 1 নম্বর এতে রাখা হয়েছিল। তারপরে এই যে 7 নম্বর বিতে রাখার কারণ হচ্ছে যে হ্যালোজেন মৌলগুলোর ক্ষেত্রেও যোজ্যতা কত হয়, 1 হয়। অর্থাৎ আমরা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে সমস্ত এলিমেন্টগুলো পাই, ঠিক আছে, সেই সমস্ত এলিমেন্টগুলো, অর্থাৎ 1 নম্বর এতে কী কী ধাতু থাকে, হাইড্রোজেনের পরে হচ্ছে লিথিয়াম, লিথিয়ামের পরে হচ্ছে সোডিয়াম, ঠিক আছে। এইভাবে এইগুলো কী হচ্ছে, 1 নম্বর শ্রেণীর মৌল। তো এই যে 7 নম্বর শ্রেণীর মৌলগুলো হচ্ছে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এদের ক্ষেত্রেও যোজ্যতা কী হয়, যোজ্যতা হয় 1, ঠিক আছে। অর্থাৎ এই যে 7 নম্বর বিতে রাখা হয়েছে তার কারণ হচ্ছে এরা আসলে 17 নম্বরেই, যখন আধুনিক দীর্ঘ পর্যায় সারণী এলো তখন এরা কোথায় রয়েছে, 17 নম্বরে রয়েছে। তো এই যে 17 নম্বরে এদের যোজ্যতা কী হয়, 1 হয়। আবার হাইড্রোজেনের যোজ্যতাও 1। আর এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের যোজ্যতাও 1 হচ্ছে, এবং এর যে
অধাতু, ঠিক আছে, অর্থাৎ এই সমস্ত মৌলগুলো কী থাকে, এগুলো সবগুলো হচ্ছে কি অধাতু। তো অধাতুর মতো কী আছে, হাইড্রোজেনেরও মানে প্রপার্টিসগুলো অধাতুর মতো। তাই কী করা হয়, এই যে হাইড্রোজেনকে 7 নম্বর বিতেও কিন্তু স্থান দেওয়া হয়েছে। তো এই যে একটা এলিমেন্টের দুটো জায়গায় অবস্থান, এই নিয়ে কেন এরকম করা হয়েছে, ধর্মের মিল থাকার কারণে, কিন্তু সঠিকভাবে হাইড্রোজেনের অবস্থান দিতে পারেননি, সেই জন্য কী হয়ে গেল, মেন্ডেলিভের পর্যায় সারণীটা ভুল প্রমাণিত হলো। অর্থাৎ তারা আস্তে আস্তে খসড়া পড়তে থাকছে, অর্থাৎ সেটা ভুল প্রমাণিত হতে থাকছে। আবার কি হয়েছিল যে তিনি অর্থাৎ এক মৌলের যে তিনি কি বলেছিলেন যে অ্যাটমিক মাস যেটা হচ্ছে, অর্থাৎ পারমাণবিক গুরুত্ব যেটা পাই, সেই অ্যাটমিক মাসটাই হচ্ছে কি মেন প্রপার্টিস, অর্থাৎ কোনো এলিমেন্টের প্রপার্টিসগুলোকে প্রকাশ করার জন্য, ঠিক আছে, অর্থাৎ কোনো এলিমেন্টের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসগুলোকে প্রকাশ করার জন্য কি মানে কোনটা মেন, সেটা হচ্ছে কি অ্যাটমিক মাসটা হচ্ছে কি মানে প্রাধান্য বেশি পেয়েছিল। অর্থাৎ তিনি প্রাধান্য বেশি দিয়েছিলেন কাকে, অর্থাৎ ডিপেন্ড করছে কার উপর, অ্যাটমিক মাসের উপর। কিন্তু বিভিন্ন রকম এলিমেন্ট ছিল, যেমন আর্গন, পটাশিয়াম, ঠিক আছে। তো এই যে অ্যাটমিক মাসের উপর কিছু কিছু এলিমেন্টের মানে প্রপার্টিসগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছিলো, ঠিক আছে। অর্থাৎ কিছু কিছু এলিমেন্টের মাস বেশি হওয়া সত্ত্বেও তারা আগে জায়গা পেয়েছে। এইভাবে কী হলো, মানে মেন্ডেলিভের পর্যায় সারণী একটু মানে ভুল প্রমাণিত হলো। তো এই যে মেন্ডেলিভের পর্যায় সারণী ভুল প্রমাণিত হলো, ভুল প্রমাণিত হওয়ার পরে কি হয়েছিল, তো ভুল প্রমাণিত কীভাবে হলো, বিভিন্ন বিজ্ঞানীরা এসে আইসোটোপ আবিষ্কার হলো, বিভিন্ন রকম এলিমেন্টগুলো নিয়ে মানে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো অনেক বিজ্ঞানী। এভাবে কী হলো, আস্তে আস্তে অনেক কিছু বেরিয়ে এলো। তো সেই সময় একজন বিজ্ঞানী ছিলেন যার নাম হচ্ছে কি মোজলে। তো মোজলে কী করেছিলেন, তিনি এক্স রশ্মি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। মোজলে এক্স রশ্মি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন, এবং এক্স রশ্মি পরীক্ষা নিরীক্ষা করার সময় তিনি কাকে প্রাধান্য বেশি দিয়েছিলেন, অর্থাৎ তিনি দেখেছিলেন তিনি যে অ্যাটমিক নাম্বার অর্থাৎ প্রোটন সংখ্যা, সেই প্রোটন সংখ্যার ভিত্তিতে তিনি কী করছিলেন, তিনি এক্স রশ্মির এক্সপেরিমেন্টটা করছিলেন। এবং তিনি এক্স রশ্মির যে এক্সপেরিমেন্টটা করছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে যদি আমি অ্যাটমিক মাস অনুযায়ী সাজাই, তখন এই যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসগুলো সেম হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর, সেটা কিন্তু অ্যাটমিক মাসের উপর ডিপেন্ড করছে না। কার উপর ডিপেন্ড করছে, অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্কের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ এটা সমানই আমি কি লিখতে পারি, যে প্রোটন সংখ্যা, ঠিক আছে, প্রোটন সংখ্যা। তো এই যে প্রোটন সংখ্যা বা প্রোটন নাম্বার, ঠিক আছে, নাম্বার অফ প্রোটন সংখ্যার উপর কী করছে, ডিপেন্ড করছে প্রত্যেকটা এলিমেন্টের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস। অর্থাৎ এই ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসগুলো কখন রিপিট হচ্ছে, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পর রিপিট হয়। তো এই যে তিনি দেখলেন, অর্থাৎ মেন্ডেলিভ যেটা বলেছিল যে অ্যাটমিক মাসটাই কী হচ্ছে মেন প্রপার্টিস, মানে ডিপেন্ড করবে কোনো একটা এলিমেন্টের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসগুলো ডিপেন্ড করবে কার উপর, অ্যাটমিক মাসের উপর। কিন্তু যখন মোজলে এলেন, মোজলের যে এক্স রশ্মি পরীক্ষায় তিনি দেখলেন যে প্রোটন সংখ্যাটাই হচ্ছে কি আসল, অর্থাৎ প্রোটন সংখ্যার উপর ডিপেন্ড করছে প্রত্যেকটা এলিমেন্টের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস। এবং একটা নির্দিষ্ট সময় পর পর কী হচ্ছে, মানে প্রোটন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সময় পর পর ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মগুলির পর্যায় বৃদ্ধি করছে, অর্থাৎ আবার সেটা রিপিট হচ্ছে। এইভাবেই পর্যায় সারণীটা তিনি কী করলেন, একটা পর্যায় সারণী দিলেন, যেটা হচ্ছে কি আধুনিক পর্যায় সারণী। তাহলে আধুনিক পর্যায় সারণী মোজলে কত সালে দিয়েছিলেন, মোজলে দিয়েছিলেন 1942, ঠিক আছে, এত সালে এটা ঘটেছিল। এবং তিনি কি করলেন, তিনি তার যে সিদ্ধান্তটি হলো সেটা হলো যে কোনো একটা মৌলের রাসায়নিক ধর্ম এবং পরমাণুর যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যা উপস্থিত থাকে তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। অর্থাৎ যে কোনো বস্তুর বা যে কোনো এলিমেন্টের যে রাসায়নিক মানে প্রপার্টিসগুলো রয়েছে বা রাসায়নিক ধর্মগুলো, ঠিক আছে, রাসায়নিক ধর্মগুলো কার উপর ডিপেন্ড করবে, প্রোটন সংখ্যার উপর ডিপেন্ড করবে। কখনোই মানে পরমাণুর যে ভর, সেই পরমাণুর ভর দ্বারাই নির্ধারিত করা হয় না, ঠিক আছে। অর্থাৎ মৌলের রাসায়নিক ধর্মগুলো প্রোটন সংখ্যার উপর নির্ভর করে, তার পারমাণবিক ভরের উপর নির্ভর করে না। এটা কে বললেন, এটা বললেন মোজলে। তার কি পরীক্ষার মাধ্যমে তিনি এটা আবিষ্কার করলেন, তিনি যে এক্স রশ্মির পরীক্ষা করছিলেন, সেই পরীক্ষার মাধ্যমে তিনি দেখিয়ে দিলেন যে কি হচ্ছে, প্রোটন সংখ্যাটাই মানে কোনো একটা এলিমেন্টের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস ডিপেন্ড করে কার উপর, অ্যাটমিক নাম্বারের উপর। এই নিয়েই
একটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী এলো, অর্থাৎ আধুনিক পর্যায় সারণী এলো। সেই আধুনিক পর্যায় সারণীতে আধুনিক পর্যায় সারণী এলো, অর্থাৎ আধুনিক পর্যায় সূত্র যদি আমরা বলি, তাহলে সেটা কি হচ্ছে যে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ যদি আমি সূত্রটা দেখি তাহলে কি বলবো, সূত্রটা হচ্ছে যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি কি হয়, যে পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, বোঝা গেল? তাহলে এটাই আমাদের মিলে গেল যেটা বলেছিল, অর্থাৎ এটাই হচ্ছে কি মোজলে যেটা বললেন সেটাই হচ্ছে কি আমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণীটা, এটা এভাবে এলো। তো এই যে দীর্ঘ পর্যায় সারণী এলো, আসার পরে এই দীর্ঘ পর্যায় সারণী অর্থাৎ যে সংশোধিত পর্যায় সারণী বলতে পারি আমরা, তো এটা কে দিলেন, এটা হচ্ছে কি মোজলে দিলেন। এবং তার যে পরীক্ষা ছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের কী ছিল, একটা নির্দিষ্ট আলাদা আলাদা করে মানে ফ্রিকোয়েন্সি থাকবে, কারণ কি প্রত্যেকটা এলিমেন্ট থেকে একটা একটা তরঙ্গ বেরোয়। তো এই যে তরঙ্গটা কী হচ্ছে, তরঙ্গের যে ফ্রিকোয়েন্সি বা কম্পন, সেই যে ফ্রিকোয়েন্সির কম্পনের সঙ্গে কি হয়েছিল, যে অ্যাটমিক নাম্বারটা সমানুপাতিক হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ এর যে বর্গ, ঠিক আছে, অর্থাৎ বর্গমূল যদি আমি দেখি ফ্রিকোয়েন্সির, সেটা কার সাথে সমানুপাতিক হচ্ছে, অ্যাটমিক নাম্বারের সঙ্গে সমানুপাতিক হচ্ছে। তো এইগুলো নিয়ে তোমরা যখন উঁচু ক্লাসে পড়বে তখন দেখবে যে এই সমস্ত নিয়ে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি নিয়ে গ্রাফ পাবে, সেগুলো উঁচু ক্লাসে তোমাদের সিলেবাসে অতটা নাই। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে, তাহলে এই সূত্রটা বোঝা গেল নিশ্চয়ই যে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। বেশ, এরপরে নীল বোর এলেন। ঠিক আছে, অর্থাৎ নিলস বোর, অর্থাৎ তিনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন, যিনি কী করেছিলেন, আইনস্টাইনকে টক্কর দিয়েছিলেন। তো এরকম মানে নিলস বোর ছিলেন একজন বিখ্যাত বা খ্যাতিনামা বিজ্ঞানী। তিনি কী করলেন, এই যে মোজলের যে পর্যায় সারণী দিলেন, আধুনিক পর্যায় সারণী, সেটাকে কী করলেন, আরও পরীক্ষা নিরীক্ষা করে তিনি বানিয়ে দিলেন আরও উন্নত মানের। সেটা হয়ে গেল কি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এবং আধুনিক যে দীর্ঘ পর্যায় সারণী, অর্থাৎ সেটাকে কী বলা হয়, বোরের নীল বোর, ঠিক আছে, বোর প্লাস মোজলে, এই দুজনের মানে সমানভাবে কি রয়েছে, দায়িত্ব রয়েছে, মানে সমানভাবে হাত রয়েছে। ঠিক আছে, এইভাবে বলতে পারি, সমান হাত রয়েছে। তাহলে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে অনেক বইয়ে থাকবে যেগুলো যে বোরের পর্যায় সারণী বা মোজলের পর্যায় সারণী, কোনো বইয়ে ভুল নাই। ঠিক আছে, সবই একই। তো এই যে দীর্ঘ পর্যায় সারণীতে কতগুলো পর্যায় আছে, টোটাল আছে শ্রেণী আছে 18টা শ্রেণী। ঠিক আছে, অর্থাৎ গ্রুপ আছে কতগুলো, 18খানা। এবং পর্যায় কতগুলো রয়েছে, অর্থাৎ পিরিয়ডে আছে আমার 7খানা। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি পর্যায়, আর এটা হচ্ছে কি শ্রেণী। তো এই যে পর্যায় এবং শ্রেণী, ঠিক আছে, তো এভাবে তিনি কী করেছিলেন, অর্থাৎ এলিমেন্টগুলোকে সাজানো হয়েছিল কীভাবে, অ্যাটমিক নাম্বার অনুযায়ী। তো অ্যাটমিক নাম্বার অনুযায়ী যখনই সাজানো হলো, তখন যে পর্যায়টা পাওয়া গেল সেটা হচ্ছে কি, সেটা প্রথমে যেটা হয়েছিল, অর্থাৎ প্রথম এই বরাবর, অর্থাৎ যে আমরা আনুভূমিক বরাবর যেটা পাই সেটা হচ্ছে কি পর্যায়। ঠিক আছে, অর্থাৎ এই বরাবর, এইগুলো কি এই বরাবর আমরা কি পাবো, পর্যায়। এবং উলম্ব বরাবর যেগুলো পাবো সেগুলো হচ্ছে কি শ্রেণী। ঠিক আছে, অর্থাৎ এগুলো কি শ্রেণী। তো এই বরাবর কী হচ্ছিল, তিনি সাজিয়েছিলেন। তো 1 2 করে এরকম 13 14 15 16 17 18, ঠিক আছে, এইভাবে তিনি গ্রুপ সাজিয়েছিলেন, অর্থাৎ আধুনিক দীর্ঘ পর্যায়ের সারণীটিতে সাজানো রয়েছে। এবং মাঝখানে কত রয়েছে, 3 থেকে 12 পর্যন্ত রয়েছে। তো এইগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এই যে প্রত্যেকটা শ্রেণী, এই 18 নম্বর যে গ্রুপটা রয়েছে, এই 18 নম্বর গ্রুপে কোন মৌলগুলো উপস্থিত থাকবে, যেগুলো নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ যাদের বাইরের কক্ষে অষ্টপূর্ণ ইলেকট্রন আছে, অর্থাৎ 8টা করে ইলেকট্রন পূর্ণ রয়েছে। তো আমরা সবাই জানি যে ইলেকট্রন বিন্যাস কেমন হয়, 2 8 8, ঠিক আছে, 2 8 8 18 18 32
32। ঠিক আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 7, 7টা পর্যায়। অর্থাৎ প্রথম পর্যায়ে কতগুলো থাকবে? দুটো, তারপরে পর্যায়ে কতগুলো থাকবে? 8খানা করে। তো এইভাবেই সাজানো হয়েছে আমাদের ইলেকট্রন বিন্যাস। এটা নিশ্চয়ই সবাই জানো, নিচু ক্লাস থেকে আমরা জানি যে 2 8 8 করে এভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়। তো প্রথম পর্যায়ে অর্থাৎ 1 নম্বর মানে প্রথম পর্যায়ে 1 নম্বর শ্রেণীতে যে মৌলটা উপস্থিত থাকে সেটা হচ্ছে কি হাইড্রোজেন। ঠিক আছে, আর আমরা জানি যে প্রত্যেকটা গ্রুপকে কি করে ভাগ করা হয়েছে? এ এবং বি দুটো উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেগুলোকে বলা হয় উপশ্রেণী। অর্থাৎ এ এবং বি নাম দেওয়া হয়েছে। তো এই যে হাইড্রোজেনকে 1 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে, তারপরে কোথায় আছে? হিলিয়াম আছে আমাদের এখানে। তাহলে প্রথম শ্রেণীতে কী রয়েছে? হাইড্রোজেন। তারপরে 18 নম্বরে কী রয়েছে? হিলিয়াম রয়েছে। ঠিক আছে, এরপরে 2 নম্বরে রয়েছে কি? হাইড্রোজেনের পরে হচ্ছে লিথিয়াম, তারপরে হচ্ছে কি সোডিয়াম। এভাবেই রয়েছে লিথিয়াম, সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তো তোমাদের কতগুলো এলিমেন্ট জানলেই যথেষ্ট? তোমাদের 20খানা এলিমেন্ট জানলেই যথেষ্ট। ঠিক আছে, অর্থাৎ টোটাল 20খানা এলিমেন্ট যাতে তোমাদের একদম পুরো ভালোভাবে হয়ে থাকে। অর্থাৎ প্রথম থেকে 1 থেকে 20খানা মৌল। তো এই যে হাইড্রোজেন, লিথিয়ামের পরে হচ্ছে কি? লিথিয়ামের পরে হচ্ছে কি? বেরিলিয়াম। ঠিক আছে, এগুলো কোথায় রয়েছে? 2 নম্বর পর্যায়ে। এটা হচ্ছে কি 2 নম্বর পর্যায়ে। এখানে কী হবে? 2 নম্বর পর্যায়ে লিথিয়াম বেরিলিয়ামের পরে আমরা কি জানি? লিথিয়ামে বেরিলিয়ামের পরে হচ্ছে কি? বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর নিয়ন। বেশ, তাহলে এটা গেল কি আমাদের 2 নম্বর পর্যায়। 3 নম্বর পর্যায়ে কি থাকে? 3 নম্বর পর্যায়ে হচ্ছে কি? সোডিয়াম। সোডিয়ামের পরে হচ্ছে কি? ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম। আর এখানে যদি আমি দিয়ে দিই দাগ, তাহলে ম্যাগনেসিয়ামের পরে হচ্ছে কি? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের পরে হচ্ছে কি? সিলিকন। ঠিক আছে, তারপরে হচ্ছে কি? ফসফরাস, সালফার, ক্লোরিন আর আর্গন। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে সোডিয়ামের পরে হচ্ছে কি? সোডিয়ামের পরে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের পরে হচ্ছে কি? ক্যালসিয়াম। ঠিক আছে, এরপরেও আছে, এটা হচ্ছে কি 3 নম্বর, এটা 4 নম্বর পর্যায়। এরপরে ওইখানে যেগুলো মৌলগুলো রয়েছে, ঠিক আছে, এখানে আমার যেমন আছে কি? স্ক্যান্ডিয়াম আছে এসসি। ঠিক আছে, স্ক্যান্ডিয়াম থেকে এভাবে চলে যাচ্ছে। স্ক্যান্ডিয়ামের পরে এখানে যেটা রয়েছে অর্থাৎ 12 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে কি? জিঙ্ক। ঠিক আছে, জেডেন। তো এই যে 1 এবং 2 নম্বর যে শ্রেণীটা রয়েছে এদেরকেই বলা হয় এস ব্লক মৌল। ঠিক আছে, এস ব্লক মৌল। তো এই যে এটাকে এস ব্লক মৌল কেন বলা হয়? এগুলো উঁচু ক্লাসে সমস্ত কিছু ভাগ করা রয়েছে। অর্থাৎ এন যদি 1 হয়, ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের কি জানা হবে? মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এগুলো নিয়ে উঁচু ক্লাসে পড়বে। ঠিক আছে, জাস্ট জেনে রাখো যে 1 নম্বর শ্রেণী এবং 2 নম্বর শ্রেণী কী হয়? এস ব্লক। এবং এই যে যেটা রয়েছে এটা হচ্ছে কি? পি ব্লক। পি ব্লক মৌল। তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে এস ব্লক মৌল কোনগুলো, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর যে শ্রেণীটা রয়েছে সেই শ্রেণীর মৌলগুলোকে কী বলা হয়? এস ব্লক মৌল। অর্থাৎ এদের যে বাইরের কক্ষে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করে? এস ব্লকে, মানে এস কক্ষে মানে এস উপকক্ষে প্রবেশ করে। ঠিক আছে, এখানে পিতে বাইরের যে ইলেকট্রনটা থাকবে সেটা কোথায় প্রবেশ করবে? পিতে প্রবেশ করবে। এগুলো ইলেকট্রন বিন্যাস। এই যে এগুলো তোমরা জানছো না, যেটা হচ্ছে কি 2 8 8, এগুলো যখন উঁচু ক্লাসে দেখবে যখন হবে কি? যদি আমি একটা সাধারণ এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন লিথিয়ামের ক্ষেত্রে যদি আমি নিই, লিথিয়ামের কথা হচ্ছে লিথিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হয় 3। ঠিক আছে, 3। তো এদের যখন ইলেকট্রন বিন্যাস করবো লিথিয়ামের ক্ষেত্রে হবে যে 1s2, ঠিক আছে, 2s1, এইভাবে হয়। অর্থাৎ 1s 2s 2p 3s 3p 4s 3d, এইভাবেই ইলেকট্রন বিন্যাস হবে। উঁচু ক্লাসে যখন পড়বে তখন দেখতে পাবে। ঠিক আছে, তো এই যে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো থাকে সেগুলোকে বলা হয় মানে এস ব্লক মৌল। আবার এই যে 1 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো থাকে সেগুলোকে বলা হয় ক্ষার ধাতু। ঠিক আছে, ক্ষার ধাতু। অর্থাৎ এইগুলো হচ্ছে কি? ক্ষার ধাতু। ক্ষার ধাতু এস ব্লকের মধ্যে কিন্তু রয়েছে ক্ষার ধাতু। আর এই যে 2 নম্বর যে শ্রেণীতে মৌল, অর্থাৎ 2 নম্বর শ্রেণীর যে মৌলগুলো থাকে সেগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। বোঝা গেল? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এরপরে এখানে যে বোরন আছে, ঠিক আছে, অর্থাৎ 13 নম্বর গ্রুপে যে এলিমেন্টগুলো রয়েছে, অর্থাৎ প্রথমে বোরন দিয়ে শুরু হচ্ছে সেই জন্য এটাকে বলা হয় যে বোরন পরিবার, অর্থাৎ বোরন ফ্যামিলি। এটা কার্বন দিয়ে শুরু হয় সেই জন্য এটাকে বলা হয়, অর্থাৎ এখানে যে মৌলগুলো থাকে সেগুলোকে বলা হয়
মানে কার্বন ফ্যামিলি, নাইট্রোজেনের নিচে যে সমস্ত মৌলগুলো থাকে, অর্থাৎ এই যে 15 নম্বর শ্রেণী, 15 নম্বর যে গ্রুপটা পাচ্ছি সেই গ্রুপের যে মৌলগুলো থাকবে সেগুলো হচ্ছে কি নাইট্রোজেন ফ্যামিলি। অক্সিজেন ফ্যামিলি এটা হচ্ছে কি ফ্লোরিন। তো এই যে 17 নম্বরের যে এলিমেন্টগুলো থাকে সেগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল বোঝা গেল, হ্যালোজেন মৌল। তাহলে তোমাদেরকে এই কয়টা জিনিস জানতে হবে, কারণ এখান থেকে দেখো যে কাউন্ট করলে পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20খানা এলিমেন্ট জানলে তোমাদের যথেষ্ট। তো এই যে আমাদের এই যে 1 নম্বর এবং 2 নম্বর এদের ক্ষেত্রে আমাদেরকে কী বার করতে দেয়, যে পর্যায় বার করতে দেবে, বা তোমাকে বলবে যে সবথেকে মানে 1 নম্বর পর্যায়ে উপস্থিত প্রথম মৌলটির নাম কি, তখন বলবে হাইড্রোজেন। ঠিক আছে, এইভাবেই তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবে। বা তোমাকে বলে দেবে যে লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত হবে, ইলেকট্রন বিন্যাসটা দেখাও, এভাবে ইলেকট্রন বিন্যাস করতে দেবে। বোঝা গেল। এইবার কথা হচ্ছে মানে পরীক্ষায় আরেকটা যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে যে শ্রেণী বার করা এবং পর্যায় বার করা। ঠিক আছে, শ্রেণী কী করে বার করব, পর্যায় কী করে বার করব, সেগুলো আমরা এখন শিখব। তো শ্রেণী কী করে বার করতে হয়, প্রথমে আমি যদি শ্রেণী দেখি, শ্রেণী কী করে বার করব। তো শ্রেণী বার করার জন্য দেখো আমি 1 নম্বর শ্রেণীতে কী কী রয়েছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাই তো। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলোই নিচ্ছি আমি। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো যে ইলেকট্রন কতগুলো রয়েছে, একটা। লিথিয়ামের ক্ষেত্রে কতগুলো, 2 আর 1। সোডিয়ামের ক্ষেত্রে কি হবে, সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের 2 8। সোডিয়াম কত নম্বরে, সোডিয়াম হচ্ছে কি 11 নম্বরে। ঠিক আছে, অর্থাৎ এর প্রোটন সংখ্যা কত, 11। আর পটাশিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত হয়, 19 হয়। আর লিথিয়ামের ক্ষেত্রে কত হয়, 3 হয়। হাইড্রোজেনের ক্ষেত্রে 1। বেশ, বোঝা গেছে। তাহলে এটার ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে কী পাবো, 2 8 1 পাবো। ঠিক আছে, পটাশিয়ামের ক্ষেত্রে কী পাবো, 2 8 10 হলো, 2 8। আর এখানে কতগুলো পাবো, 8 আর 1। ঠিক আছে, অর্থাৎ 18 19। তো এইভাবে আমাদের কী হচ্ছে, ইলেকট্রন বিন্যাস হচ্ছে। দেখো প্রত্যেকের ক্ষেত্রে দেখো যে বাইরের যে কক্ষটা রয়েছে সেই কক্ষে ইলেকট্রন কতগুলো করে রয়েছে, একটা করে ইলেকট্রন আছে। অর্থাৎ যদি আমি এখানে সেলগুলোকে আঁকি, কক্ষগুলো আঁকি, তাহলে কী পাবো, দেখো যে প্রথম হাইড্রোজেনের ক্ষেত্রে কী হচ্ছে, একটা ইলেকট্রন রয়েছে। লিথিয়ামের ক্ষেত্রে কী রয়েছে, এটাতে 2টো রয়েছে, তারপরে একটা রয়েছে। সোডিয়ামের ক্ষেত্রে কী রয়েছে, 2টো রয়েছে, তারপরে যে কক্ষ রয়েছে সেটাতে কতগুলো রয়েছে, 8খানা আছে। ঠিক আছে, তারপরে যে বাইরের যে কক্ষটা সেটাতে কতগুলো রয়েছে, একটা রয়েছে। পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এটাতে 2টো, এটাতে 8টা, এটাতে 8টা, আর একটাতে যেটা রয়েছে অর্থাৎ বাইরে যে আরেকটা কক্ষ রয়েছে সেটাতে কী রয়েছে, একটা ইলেকট্রন আছে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কী হচ্ছে, একটা ইলেকট্রন যদি সে দান করে দিতে পারে, দেখো এখানে কী হচ্ছে, একটা ইলেকট্রন যদি আমার পটাশিয়াম দান করে দেয় তাহলে কি হবে, এটা বাইরের কক্ষে অষ্টকপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে, অষ্টকপূর্ণ হয়ে যাবে। আমরা কি নিচু ক্লাসে পড়েছি যে অষ্টক মানে সমস্ত এলিমেন্ট কী চাই, তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করতে চাই, অর্থাৎ অষ্টক পূর্ণ করতে চাই। তাহলে এখানে অষ্টক পূর্ণ হবে একটা ইলেকট্রন দিয়ে। ঠিক আছে, এবার একটা ইলেকট্রন দান করে দেয়, অর্থাৎ যে পরিমাণ ইলেকট্রন সে দান করে দেবে বা গ্রহণ করতে পারে সেটাকে কী বলা হয়, যোজ্যতা বলা হয়, অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন, যে ইলেকট্রনটা সে ডোনেট করতে পারে বা গেন করে, ঠিক আছে, সেটাকে বলা হয় যে যোজ্যতা ইলেকট্রন। তাহলে এদের ক্ষেত্রে প্রত্যেকের যোজ্যতা কত হচ্ছে, 1। তাহলে 1 নম্বর শ্রেণীতে অর্থাৎ গ্রুপ সংখ্যা আমি কি বলতে পারি, যদি সেটা এস ব্লক হয়, ঠিক আছে, এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ যেটা পাবো সেটা হবে কি নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন, বাংলায় যদি বলি তাহলে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন দিয়ে প্রকাশ করলাম, যোজ্যতা ইলেকট্রন। তাহলে এখানে যোজ্যতা ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটাই হবে কি তার যে শ্রেণী, সেই শ্রেণী নাম্বার। অর্থাৎ এর ক্ষেত্রে দেখো যে একটা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ সে একটাই দান করে দিয়ে অষ্টকপূর্ণ করবে, অর্থাৎ যে ইলেকট্রনটা সে দান করে দেবে বা গ্রহণ করতে পারে সেই ইলেকট্রন বা সেই নাম্বার অফ ইলেকট্রনটা কী হয়, যোজ্যতা হয়। তো এক্ষেত্রে কী হচ্ছে, যোজ্যতা 1 হচ্ছে। তাহলে যতটা যোজ্যতা যত হবে সেটাই হবে কি গ্রুপ সংখ্যা। বোঝা গেল। তাহলে গ্রুপ সংখ্যা আমি যদি এটার ক্ষেত্রে দেখি, সোডিয়ামের ক্ষেত্রে কী হচ্ছে, যোজ্যতা 1, তার মানে কি গ্রুপ কত হবে, 1 নম্বর শ্রেণী। বোঝা গেছে। তাহলে শ্রেণী কী করে বার করব, যেটা যোজ্যতা। এবার 2 নম্বর শ্রেণীতে যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে দেখো যে এদের ক্ষেত্রে কী হবে, যোজ্যতা 2 হবে। অর্থাৎ এদের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এখানে আমার যেগুলো আছে, বেরিলিয়ামের ক্ষেত্রে কী হবে, বেরিলিয়াম কত নম্বরে আছে, 4 নম্বরে।
তাহলে 2 আর 2, এক্ষেত্রে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে কত হবে 2 8, এটা কত হয় 12তে, ঠিক আছে 2 8 2। এভাবে হবে। ক্যালসিয়ামের ক্ষেত্রে কী হবে, ক্যালসিয়াম কত নম্বর 20 নম্বরে রয়েছে, তাহলে 2 8 8 18 20, ঠিক আছে। তাহলে এভাবে দেখো যে প্রত্যেকের কী হচ্ছে বাইরে কক্ষে দুটো করে ইলেকট্রন রয়েছে, অর্থাৎ সে চাইবে এই যে বেরিলিয়াম চাইবে দুটো ইলেকট্রন বাইরে বার করে দিয়ে সে হিলিয়ামের মতো আচরণ করতে, অর্থাৎ হিলিয়াম একটাকে নিষ্ক্রিয় গ্যাস, সুস্থির গ্যাস, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে চাইবে। তো এভাবে কি করছে প্রত্যেকে ইলেকট্রন, অর্থাৎ যে ইলেকট্রনটা সে ডোনেট করে দিতে পারছে সেটা কি হয় যোজ্যতা ইলেকট্রন। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কী হবে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে। আর একটা যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে 3 থেকে 12 নম্বর যে গ্রুপটা থাকে, অর্থাৎ 3 থেকে 12 নম্বর পর্যন্ত যে মৌলগুলো থাকে সেগুলোকে বলা হয় ডি ব্লক মৌল, ঠিক আছে, ডি ব্লক মৌল। এবং এই যে 3 নম্বর পর্যায়ে, ঠিক আছে, আরও একটা গ্রুপ শুরু হয় সেই 3 নম্বর পর্যায়ে, সেটাকে বলা হয় কি ল্যান্থানাইড মৌল। ল্যান্থানাইড মৌল, এবং ল্যান্থানাইড মৌল কখন শুরু হয় 57 পরে, অর্থাৎ ল্যান্থানামের পরে 14খানা এলিমেন্ট পাওয়া যায় যাদের প্রপার্টিসগুলো কার মতো থাকে ল্যান্থানামের মতো থাকে, সেগুলোকে আলাদা করে গ্রুপ করা হয়, ঠিক আছে, অর্থাৎ দুটো গ্রুপকে আলাদাভাবে করা হয়, সেটাকে বলা হয় মানে অর্থাৎ এক ল্যান্থানামের পরে যে মৌলগুলো থাকবে সেগুলো কি হচ্ছে, অর্থাৎ ল্যান্থানাম কত নম্বরে রয়েছে 57 নম্বরে, এখানে কত হবে 58 থেকে শুরু করে টোটাল 14খানা এলিমেন্ট পাবো যার ধর্ম কী হবে ল্যান্থানামের মতো হবে। আর অ্যাক্টিনাইড এর পরে যেটা হয় ল্যান্থানামের পরে যেটা থাকে 3 নম্বর শ্রেণীতে সেগুলোকে বলা হয় অ্যাক্টিনাইড, ঠিক আছে, অ্যাক্টিনাইডের ধর্ম, অর্থাৎ এখানে এটাকে মনে রাখবে যে এ ব্লক বলা হয়, ঠিক আছে, এ ব্লক, অর্থাৎ এ ব্লকটা কত থেকে শুরু হয় এ ব্লকটা 90 থেকে শুরু হয়, আর এটা কত থেকে 58 থেকে, ঠিক আছে, 14খানা করে এলিমেন্ট থাকে। এটা কোথায় থেকে অ্যাক্টিনাইডের মানে ল্যান্থানামের পর এলে ল্যান্থানামের পর, আর এটা কোথায় থাকে অ্যাক্টিনাইডের পর, ঠিক আছে, অর্থাৎ এটাতে 89 থাকে অ্যাক্টিনাইড, এদের ধর্মগুলো ল্যান্থানামের সাথে মিল থাকে সেই জন্য এটাকে বলা হয় ল্যান্থানাইড মৌল, আর এইগুলো অ্যাক্টিনাইডের সাথে মিল থাকে সেই জন্য অ্যাক্টিনাইড মৌল। এগুলো উঁচু ক্লাসে আরও ডিটেলসে পড়বে। তো এখানে দেখো যে আমরা তাহলে যোজ্যতা ইলেকট্রন আমরা বুঝতে পারলাম যে যোজ্যতা ইলেকট্রন যে ইলেকট্রনটা দান করে দিতে পারবে দিয়ে সুস্থির হবে সেটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, আর যোজ্যতা ইলেকট্রন যত হবে ততই হবে কি গ্রুপ সংখ্যা। সেম একই রকমভাবে এটা কি হচ্ছে এস ব্লকের ক্ষেত্রে, ঠিক আছে। আর ইলেকট্রন দেখো যোজ্যতা কখন হবে, যোজ্যতা হচ্ছে কি প্রত্যেকটা এলিমেন্ট 1 থেকে 4 পর্যন্ত কি হবে বাড়বে, তারপরে যেই 4 হয়ে যাবে তখন কি হবে 4 থেকে আবার 3 2 1 কমবে, ঠিক আছে। তো এই যে আমাদের কি হলো বেরিলিয়াম হলো, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমি যোজ্যতা দেখে নিলাম। তো 13 নম্বরের ক্ষেত্রে দেখো যে এটা কি পি ব্লক, পি ব্লকের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে এর ক্ষেত্রে যে গ্রুপ সংখ্যা বার করার সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে কি 10 প্লাস বাইরে কক্ষে যে ইলেকট্রন থাকবে অর্থাৎ সেটা, ঠিক আছে, 10 প্লাস ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বলতে পারো, যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে। তো যোজ্যতা ইলেকট্রন তাহলে দেখো যে প্রথমে যদি আমি বোরনের ক্ষেত্রে দেখি তাহলে বোরনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত পাবো, বোরন কত নম্বরে থাকে 5 নম্বরে থাকে, ঠিক আছে, অর্থাৎ এর প্রোটন সংখ্যা কত 5। তাহলে বোরনের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে কত পাবো 2 আর 3 পাবো, তাহলে দেখো টোটাল কত হচ্ছে 5খানা হচ্ছে, তাই তো, টোটাল হচ্ছে কি 5। তাহলে এই যে আমাদের মানে সরি এখানে কত হচ্ছে বাইরে কক্ষে হচ্ছে কি আমাদের 3টে ইলেকট্রন রয়েছে, তাহলে সে কি করবে 3টে ইলেকট্রন দান করে দিয়ে হিলিয়ামের মতো আচরণ করবে, তাহলে এর যোজ্যতা কত হলো 3 হলো। তাহলে আমি যদি যোগ করি 10 প্লাস 3 তাহলে কত হবে 13 হবে, তাহলে দেখো 13 নম্বর শ্রেণীতে রয়েছে। একই রকমভাবে যদি আমি কার্বনের ক্ষেত্রে দেখি কার্বন কত নম্বরে রয়েছে 6 নম্বরে, তাহলে অর্থাৎ এটার প্রোটন সংখ্যা কত 6, তাহলে এর ইলেকট্রন বিন্যাস অর্থাৎ ইলেকট্রন সংখ্যা কত টোটাল 6টা, তাহলে বিন্যাস করলে পরে কী পাবো 2 আর 4 পাবো, বেশ। তাহলে দেখো 2 আর 4 তাহলে 4 হয়ে গেল, তার মানে কি 4 রয়েছে যোজ্যতা ইলেকট্রন, তাহলে 10 প্লাস 4 সমান কত হবে 14। একই রকমভাবে যদি আমি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি দেখো এখানে কিন্তু আমার 4 পেরিয়ে গেছে, ঠিক আছে, 4-এর পরে কী হবে আবার ইলেকট্রন কমে যায়, অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন কমে যায়, কেন কমে যায় তাই সেটাও বলছি। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কী পাবো 2 আর 5 পাবো, ঠিক আছে, অর্থাৎ 7 নম্বরে থাকে কি নাইট্রোজেন, তাহলে 2 আর 5, তাহলে এক্ষেত্রে কী হচ্ছে 5 রয়েছে, তাহলে এটা কি 10 প্লাস 5 সমান 15, অর্থাৎ গ্রুপ সংখ্যা আমার যে লজিক অর্থাৎ যে সূত্রটা রয়েছে সেই সূত্রতেই রয়েছে, কিন্তু এটার যোজ্যতা আমার 5 না হয়ে কত হয় 3 হয়। কেন 3 হয় সেটা আমি বলি। দেখো যদি ধরে নাও যে কি মানে কে হয়তো তোমাকে একটা কাজ দিয়েছে দিয়ে বললো যে 5টা ইলেকট্রন মানে সরি 5টা ইঁট বা কোনো কিছু কাজ দিয়েছে, বললো যে 5টা ইঁটকে তুমি সরিয়ে দাও আর অথবা
তোমাকে দুটো অপশান দিল, 5টা ইলেকট্রনকে সরিয়ে দাও অথবা তুমি 3টে ইলেকট্রনকে নিয়ে মানে 3টে ইঁটকে নিয়ে আসো, তুমি কি করবে? এটা করবে নিশ্চয়, 3টে ইলেকট্রনকে নিয়ে আসবে। কারণ কি, তোমার 3টে ইলেকট্রন নিয়ে আসতে বেশি সহজ হবে। 5টে ইলেকট্রন নিয়ে যাওয়া যতটা কঠিন হবে, 3টে ইলেকট্রন তত সহজ হবে, তাই তো? অর্থাৎ কম, যেহেতু কোয়ান্টিটি কম, সেই জন্যই কী করে এরা 5টা ইলেকট্রন না দিয়ে কী করে, সে 3টে ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, এবার আমি কি বললাম যে যোজ্যতা ইলেকট্রন সেটাই যেটা গ্রহণ করতে পারে বা অথবা বর্জন করে দিতে পারে। তাহলে সে চাইবে না যে আমি 5টা ইলেকট্রন দিয়ে বেশি কাজ করি, সে কী করবে, 3টে ইলেকট্রন গ্রহণ করবে। সেই 3টে ইলেকট্রন গ্রহণ করার জন্য নাইট্রোজেনের ক্ষেত্রে যোজ্যতা কত হয়, মানে 3 হয়। ঠিক আছে, এই জন্যে কী হয়, 4 থেকে পরের যে ইলেকট্রনটা আছে সেটা কী হয়, যে কমে যায়। একই রকমভাবে ফসফরাসের ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে একই ফসফরাসের ক্ষেত্রে কী পাবো, 2, 8, 5। ঠিক আছে, সে কী করবে না, 5টা ইলেকট্রন দিতে চাইবে না। এক্ষেত্রে কী হবে, যোজ্যতা 3 হবে। কারণ কি, 3টে ইলেকট্রন গ্রহণ করলে পরে তার বাইরের কক্ষা অষ্টপূর্ণ হয়ে যাবে। 16 নম্বর গ্রুপের ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রেও একই রকম পাবো। সো অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 2 আর 6। দেখো 6, তাহলে এর যোজ্যতা কত হবে, মানে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকছে এর ম্যাক্সিমাম যোজ্যতা হতে পারে 6। কেন 6 হতে পারে, সে সর্বাধিক 6টা ইলেকট্রন দিয়ে হিলিয়ামের মতো আচরণ করতে চাইবে, কিন্তু সে করবে না। মানে মানে অপশান থাকলে পরেও সে কী করবে না, করবে না। কেন করবে না, তার হাতে আর একটা সুযোগ আছে, সেটা কি, সে 2টো ইলেকট্রন গ্রহণ করবে। সে 2টো ইলেকট্রন গ্রহণ করে তার যোজ্যতা কত হবে, 2 হবে। কিন্তু আমাদের লজিক কি, 10 + 6 অর্থাৎ 16 নম্বর গ্রুপ, এটাই হচ্ছে। একই রকমভাবে 17 নম্বর গ্রুপের ক্ষেত্রেও এটা কী পাবো, 2 আর 7। ঠিক আছে, সে কী করবে, একটা ইলেকট্রন নিতে চাইবে, তাহলে এর ক্ষেত্রে যোজ্যতা কত হবে, 1 হবে। এবং বাইরের কক্ষে ইলেকট্রন কতগুলো রয়েছে, 7খানা, সেই জন্য এর 10 + 7। ঠিক আছে, 17 হয়ে গেল গ্রুপ। তাহলে গ্রুপটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে পর্যায় আমরা কী করে বার করব, পর্যায়ের সংখ্যা আমাদের বার করতে হবে। তো প্রত্যেকের ক্ষেত্রে দেখো যে হাইড্রোজেনের ক্ষেত্রে আমি কী পেলাম, এখানে দেখো যে প্রত্যেকের ক্ষেত্রে কী হচ্ছে, হাইড্রোজেনের ক্ষেত্রে আমি কী পেলাম, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 পেলাম। ঠিক আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত হচ্ছে, 1 হচ্ছে। এক্ষেত্রে কী হচ্ছে, লিথিয়ামের ক্ষেত্রে 2 হচ্ছে, অর্থাৎ 2 আর 1। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে দেখো যে এটা কী রয়েছে, একটা মাত্র কক্ষ রয়েছে। অর্থাৎ সেল যেটা বলছি আমি, সেটা হচ্ছে কি, মানে মনে রাখবে যে পর্যায় সংখ্যা সমানই হচ্ছে কি আমাদের সেল নাম্বার বলতে যে কক্ষতে ইলেকট্রন থাকছে। তাহলে এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো যে একটা মাত্র কক্ষ, ঠিক আছে, অর্থাৎ একটা কক্ষতে ইলেকট্রন রয়েছে। আবার লিথিয়ামের ক্ষেত্রে দেখো যে লিথিয়ামের ক্ষেত্রে কী রয়েছে, 2টো কক্ষ রয়েছে। লিথিয়াম কোথায় রয়েছে, দেখো 2 নম্বর পর্যায়ে রয়েছে। তাহলে 2টো কক্ষক রয়েছে, সেই জন্য কী হচ্ছে, 2 নম্বর পর্যায়ে রয়েছে। একই রকমভাবে তুমি এখানে যে কোনো একটা এলিমেন্ট তুলে নাও, দেখো অক্সিজেনের ক্ষেত্রে কী হচ্ছে, অক্সিজেনের ক্ষেত্রে আমি যদি দেখি তাহলে 2 আর 6, তাই তো? অর্থাৎ এটার ক্ষেত্রে দেখা যায় দুটোতেই রয়েছে। তাহলে এই জন্য কী হচ্ছে, দেখো এরা কোথায় রয়েছে, 2 নম্বর পর্যায়ে রয়েছে। একই রকমভাবে যদি কার্বন দেখো, কার্বনের ক্ষেত্রে কী রয়েছে, 2 আর 4, 4, অর্থাৎ 2টো কক্ষ বা 2টো সেল। 2টো সেল থাকার জন্য কী হচ্ছে, এর যোজ্যতা কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যোজ্যতা কী করে বার করতে হয় বা শ্রেণী কী করে বার করতে হয়। তো এইভাবেই তোমাদেরকে জানতে হবে যে 1 থেকে 20খানা মৌল একদম ভালো করে মনে রাখবে। আর নিষ্ক্রিয় গ্যাস কাকে বলা হয়, এই যে 18 নম্বর গ্রুপে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো নিষ্ক্রিয় গ্যাস। 17 নম্বরে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় হ্যালোজেন। আর ক্ষার ধাতু কোনগুলো, 1 নম্বরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি ক্ষার ধাতু, আর 2 নম্বরে যেগুলো থাকে সেগুলোকে হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই শুধু। তো চলো, থ্যাংক ইউ।